আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার SP125 ফুল রাইড রিভিউ। তো দেখে নাও আমার SP125 এখন কত কিলোমিটার চলে গেছে। আমি স্পিডোমিটার অন করে দেখিয়ে দিচ্ছি। SP125 1353, মানে প্রায় 1000 কিলোমিটার উপর আমি চালিয়ে ফেলেছি। তো এই 1000 কিলোমিটার উপর চালিয়ে SP125 চালিয়ে আমার কেমন লেগেছে পুরো রাইড ইমপ্রেশন আজকে আমি এই ভিডিওতে তোমাদের দেবো। শুধুমাত্র আজকে এর ব্যাপারে আমি দাঁড়িয়ে কথাই বলবো না, এই গাড়িটা আমি আজকে তোমাদের হাই রোডে, সিটিতে, ট্রাফিকে, গাড্ডার মধ্যে সব জায়গায় চালিয়ে তোমাদের দেখাবো, লাইভ তোমাদের দেখাবো। তোমাদেরকে বলবো যে এই গাড়িটার পারফরমেন্স কেমন, ব্রেকিং কেমন, সাসপেনশন সেটআপ কেমন আছে, গিয়ারিং কেমন আছে, সব আজকে ডিটেলসে তোমাদের রিভিউ দেবো। তো এখন অবধি যারা SP125 নেওয়ার প্ল্যান করছো বা কনফিউশনে আছো যে SP125 নেওয়া ঠিক কি না, আর কেমন চলতে, আজকে হয়তো এই ভিডিওটা দেখার পর তোমার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো কনফিউশন থাকবে না। আর একটা জিনিস আমি কারেকশন করতে চাই, যেটা আমার রিভিউ ভিডিওতে আমি দুটো মিস্টেক করেছিলাম। সেটা হচ্ছে, এক, আমার এই বাইকে কোনো ABS নেই, CBS টেকনোলজি রয়েছে। আর সেকেন্ড হচ্ছে সাসপেনশন, এখানে পাওয়া যায় হাইড্রোলিক সাসপেনশন। আমার দুজন ভিউয়ার্স আমাকে এদিকেও কারেকশন করে দিয়েছে যে আমি এই দুটো বলতে ভুল করেছি। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, এইভাবে সাপোর্ট করতে থাকো, আমার খুব ভালো লাগছে। যে কোনো কিছু যদি ইনকোয়ারি করার থাকে বা আমাকে নিয়ে কিছু বলার থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো দেরি না করে চলো বেরিয়ে পড়ি, আমাদের আজকের রিভিউ ভিডিও স্টার্ট করা যাক। তো হ্যালো ফ্রেন্ডস, বাঙালির কীর্তন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমি বেরিয়ে পড়েছি 2026 SP125 আজকে ফুল রাইড রিভিউ। এই বাইকটাকে নিয়ে এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। কল্যাণী এক্সপ্রেসওয়ে হাইওয়েতে আমি এই বাইকটাকে এখন চালিয়ে দেখব এর পারফরমেন্স কেমন দিচ্ছে, গিয়ারিং কেমন, ফাস্ট শিফট করলে গিয়ার কতটা ভালো পারফরমেন্স দেয়, পার গিয়ারে আমি টেস্ট করবো যে একটু কত স্পিড ওঠে, আর একটু ব্রেকিংও টেস্ট করে নেবো। আর এখানে যে হাওয়া দেখো, হাইওয়েতে তুমি যখন এক্সপ্রেসওয়েতে চালাবে গাড়ি, তো এক্সপ্রেসওয়েতে না হাওয়া আসে, প্রচণ্ড উইন্ড ব্লাস্ট আসে। তো আমি চেক করবো যে উইন্ড ব্লাস্টে এই গাড়িটা কতটা কাঁপে, আর হাই স্পিডে গাড়িতে ভাইব্রেশন কোন জায়গায় আছে। আর আমার পুরো এই যে 1000 কিলোমিটার প্লাস আমি চালিয়ে ফেলেছি, সেই যে এক্সপিরিয়েন্সটা আমি আজকে পুরোটা আমি শেয়ার করবো তোমাদের সাথে। তোমাদের সব কিছু আমরা এই ভিডিও দেখলে বুঝতে পারি যাবে যে SP125 অ্যাকচুয়াল চালাতে কেমন। তো চলো, এখন ফাঁকা একটু রোড আছে, আমি একটু টেনে দেখবো যে গাড়িটা কেমন পারফরমেন্স দিচ্ছে। তাও আমি এখন থার্ড গিয়ারেই আছি, 40 স্পিডে আছি। ইকো মোডের কিন্তু অন আছে, ইকো মোড অন আছে মানে তোমরা জানো যে আমার মাইলেজটা ভালো করবে। তো একটু মাইলেজ টেস্ট আমি করে দেখবো। আমি আমার ট্রিপটাকে আগে রিসেট করে দিই, যাতে আমি বুঝতে পারি যে আমার মাইলেজটা কত দিচ্ছে। তো টিপ বিকে আমি রিসেট করে দিয়েছি, তাহলে আমি দেখতে পারবো এখানে অ্যাভারেজ আমার স্পিড কত আমি গেছি, কত কিলোমিটার চললো, আর মাইলেজ কত দিচ্ছে, সব কিছু আমি এখানে চেক করতে পারবো। এটা মাইলেজ ভিডিও তো নয়, বাট তাও আমি এখানে দেখবো যে গাড়ির মেজারমেন্ট হিসাবে কত রয়েছে। দেখো, আমি থার্ড গিয়ারে 27 আছি, 26 নেমে গেলাম, 25 নেমে গেলাম, থার্ড গিয়ারেই রয়েছি। গাড়িতে কিন্তু অত কোনোই ঝাটকা লাগছে না বা প্রবলেম হচ্ছে না। 23, 22, 20 আরও কমিয়ে দিচ্ছি। এখনও দেখো ক্লাচ আমি ধরিনি, 18, 17, 16। থার্ড গিয়ারেও যদি আমি 15 নেমে গেলাম, 15-এর নিচে গিয়েও যদি আমি গাড়িকে পুল করি, তো গাড়ি কিন্তু কোনো ঝাটকা সেরকম দিল না, হালকা একটুখানি ফিল হলো, দিয়ে গাড়ি কিন্তু আবার পিক আপ দিয়ে নিল। গিয়ারিং কিন্তু সেই হিসাবে খুব ভালো আছে। থার্ড গিয়ারে 15-এর নিচে চলে গেছি, আমি ক্লাচ ছাড়া আমি চলেছি, কোনো প্রবলেমই কিন্তু হলো না। এই হিসাবে কিন্তু গাড়িটা খুবই ভালো লাগলো আমার। তো এবার আমি একটু টেনে দেখবো যে কেমন পারফরমেন্স দিচ্ছে। চলো, দেখো ফার্স্টই আমি শিফট করলাম, গিয়ারিং কিন্তু আগের থেকে প্রচুর স্মুথ হয়ে গেছে। ওয়াও ওয়াও ওয়াও, চালাতে কিন্তু বেশ মজা আছে। যে গাড়ি বলো না কেন, SP125 ইঞ্জিন কিন্তু ব্যাপক স্মুথ চলছে, ব্যাপক ফিল হচ্ছে আমার ইঞ্জিনটা। এমন একবারও লাগছে না যে পাওয়ার ল্যাগ হচ্ছে, বা আমার গাড়িতে 125 স্পিড চালাচ্ছি বলে অতটা পাওয়ার ফিল হবে না, মজা লাগবে না, এমন কিন্তু কোনো ব্যাপারই নেই। একদম আমি বলতে পারি দারুণ মজা করতে পারে, দারুণ ফান করতে পারে। সিটি মানে হাইওয়েতেও তুমি যদি চালাও না, হাইওয়েতেও তুমি গাড়িতে ভালো মতন এনজয়মেন্ট করতে পারবে। আমার তো বেশ ভালো লাগছে। এবার যদি আমি এই যে 90-95 আমি স্পিড তুললাম, এই তুলে যদি আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি যে আমার কেমন ফিল হলো,
তাহলে আমি এইটুকুনি বলবো যে হাওয়া দেখো উইন্ড ব্লাস্টটা যেটা আসছে এটা কিন্তু ভালো মতোই তোমার ফিল হবে, মানে 70-র উপরে উঠে গেলেই তোমার উইন্ড ব্লাস্ট তোমার ফিল হবে। কারণ গাড়ি এক হচ্ছে প্রচণ্ড হালকা, যখন তুমি হাই স্পিডে যাচ্ছ না তখন স্টেবিলিটির একটু প্রবলেম ইস্যু আসছে। ইস্যু বলতে না, এটা জাস্ট হালকা প্রচণ্ড গাড়ি কার্গো ওয়েট ধরে না 116 কেজি এরকম, 16-17 কেজি। আমার লেগ গার্ড লাগানো আছে, লাইট লাগানো আছে, ট্যাঙ্কে তেল ভরে তুমি ধরে নাও 120-25 কেজি তোমার গাড়ির ওয়েট থাকবে। তো 120-25 কেজি গাড়িকে তুমি মানে হাইওয়েতে এরকম ফাঁকা এক্সপ্রেসওয়েতে এরকম, আজ দেখো ওয়েদারটাও কি সুন্দর মেঘলা ওয়েদার, তো আজ হাওয়াও রয়েছে। তো উইন্ড ডাইরেকশানে যদি তুমি চালাও তাহলে গাড়ি কিন্তু 70-র পর হালকা হালকা কাঁপবে, খুব এমন না যে আমার একদম মানে হয়ে যাচ্ছে গাড়ি। দেখো আমি ছেড়ে দিলেও গাড়ি কিন্তু স্টেবল, গাড়ি এমন নয় যে টেলে যাচ্ছে বেঁকে যাচ্ছে, সেসব কিন্তু ব্যাপার না। কিন্তু হাই স্পিডে উইন্ড ব্লাস্টটা পড়লে হালকা কিন্তু গাড়ি কাঁপবে, এটা তোমার ফিল হবে। তো দেখো এই গাড়ি তো তোমার অত পারফরমেন্সের জন্য নয়, বাট তুমি 90-100 আমি কয়েক সেকেন্ডেই কিন্তু পারফরমেন্স যেতে পেরেছি, আমার কিন্তু অত প্রবলেমই হয়নি। আমি মানে থ্রটাল রেসপন্সের এবার যদি কথা বলি, থ্রটাল রেসপন্স কিন্তু ব্যাপক, আমি মানে থ্রটাল নিলেই গাড়ি ইনস্ট্যান্ট। দেখো ফিফথ গিয়ারে আমি 30 স্পিড থেকে পিক করলাম, তারপর দেখো কি দারুণভাবে পিক আপ দিচ্ছে গাড়ি, ব্যাপক স্মুথভাবে কিন্তু গাড়ি পিক আপ দিচ্ছে। পিক আপের কিন্তু কোনো চিন্তাই নেই, মানে তুমি যে গিয়ারই দেখো না কেন যে আমাকে গিয়ার ডাউন করতে হবে পিক আপ নেওয়ার জন্য, এরকম কোনো ব্যাপারই নেই। ফিফথ গিয়ারও 30-40 থেকে আমি যদি থ্রটেল নিই, ব্যাপকভাবে তোমার থ্রটেল রেসপন্স দারুণ ফিল হচ্ছে। বাইক নিয়ে যদি তুমি ট্যুর করো, দূরে যাও বা হাইওয়েতে এক্সপ্রেসওয়েতে চালাও, তাহলে কিন্তু আমার অ্যাসাচ কোনো ইস্যু এই গাড়িতে নেই, বা তোমার এমন মনে হবে না যে আমার গাড়িতে পারফরমেন্স কম, 125 সিসি ছোটো বাইক চালাচ্ছি বলে ভাল লাগবে না, এমন কোনোই ব্যাপার নেই। SP 125-এর পাওয়ার যথেষ্ট ভালো, যথেষ্ট মানে থ্রটাল রেসপন্সের সাথে যে পাওয়ারটা ফিল হয়, ইঞ্জিন পারফরমেন্স দারুণ ফিল হয়েছে। সেকেন্ড, তারপরে যদি আমি বলি ভাইব্রেশনের কথা, তো ফার্স্ট সার্ভিসিংয়ের আগে আমি যখন বাইকের রিভিউ করেছিলাম না, তখন আমার বাইকের ভাইব্রেশন অনেকটাই ফিল হয়েছিল। দেখো এই রাস্তায় একটু গাড্ডা গুড্ডা আছে, আমি একটু গাড্ডা গুড্ডার ইচ্ছা করে যাই যাতে একটু সাসপেনশন আমি একটু চেক করতে পারি। ঠিক আছে, সাসপেনশনের কথা আমি পরে বলছি। আমি যেটা বলছিলাম যে ভাইব্রেশন যখন আমি ফার্স্ট রিভিউ করেছিলাম না, ফার্স্ট সার্ভিস মানে বাইকের ফার্স্ট রিভিউ, তখন আমার ভাইব্রেশন অনেকটা লেগেছিলো, মানে 70-র পর যথেষ্ট ভাইব্রেশন আমার ফিল হয়েছিল। বাট এখন ফার্স্ট সার্ভিসিং হওয়ার পর কিন্তু আমার ভাইব্রেশন যথেষ্ট কম লাগছে, আমি 90-95-এ ইজি উঠে গেলাম। তোমার কিন্তু ভাইব্রেশন অতটা আমার মানে যেটা আমার ইস্যু লেগেছিলো ফিল হচ্ছিলো, সেটা কিন্তু এখন আর হচ্ছে না। এখন কিন্তু ভাইব্রেশন যথেষ্ট কম আমার ফিল হচ্ছে। হ্যাঁ, ভাইব্রেশন তুমি কোন জায়গায় ফিল করতে পারো আমি বলে দিচ্ছি। এই ট্যাঙ্ক প্যাডে ফিল হবে, তোমার গ্র্যাব হ্যান্ডেলে হালকা ফিল হবে, আর ফুট প্যাক্সে ফিল হবে। বাকি পিলিয়ানে অতটা ভাইব্রেশন নেই, গাড়িতে যথেষ্ট ভাইব্রেশন কমে গেছে, আগের থেকে অনেকটাই কম লাগছে। ফার্স্ট সার্ভিসের পর গাড়ি চলতে ভাইব্রেশন যথেষ্ট ইঞ্জিনের কম। আমি এখন একটু গাড্ডা গুড্ডা রাস্তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, ইচ্ছা করে গাড্ডার মধ্যে দিয়ে নিয়ে আছি যে আমার গাড়ির সাসপেনশনটাকে চেক করার জন্য। আমি মিনিমাম 30 থেকে 40, দেখো তুমি তো আর এই সব রোডে 70-80 তুলবে না এই গাড়িতে, আমি বেশিরভাগ অ্যাভারেজ ধরে নাও 40 থেকে 60-র মধ্যেই এইসব রোডে থাকবে, এরকম 2 লেনের রোডে। তো সেই হিসাবেই আমি গাড়িটাকে চালাচ্ছি। দেখো এখানে গাড়িটা রয়েছে, আমি 40 স্পিডে ইচ্ছা করে গাড়িটাকে আমি এই যে ভাইব্রেশনটা দিলাম গাড়িটার মধ্যে পড়ার পর। আমি যদি সাসপেনশনের এখন কথা বলি, সাসপেনশন কিন্তু ফ্রন্টের সাসপেনশনটা আমি বলছি খুবই ভালো, ফ্রন্টের সাসপেনশনটা কিন্তু যথেষ্ট ভালো, সফট আর হার্ডের মিক্সড আছে। মানে যেখানে তোমার স্টেবিলিটির জন্য হার্ড দরকার একটু সাসপেনশন, সেটাও রয়েছে। একটু সফট সাসপেনশনও হালকা রয়েছে, যেখানে তোমার এই পাম্পারগুলোকে মানে গাড্ডাগুলোকে ইজিলিভাবে ট্যাকেল করছে। সিটি রাইড করবে, স্টেবিলিটির জন্য হ্যান্ডেলিংয়ের জন্য একটু হার্ড সাসপেনশনের দরকার, তো সেটাও ঠিক আছে। আবার এরকম গাড্ডা টাড্ডা তুমি এরকম পাড়ার মধ্যে বা এই জায়গায় চালাচ্ছ, এখানে যখন গাড্ডাটা ফিল হচ্ছে, ফ্রন্ট সাসপেনশনটা কিন্তু যথেষ্ট ভালো করেছে। ব্যাক সাসপেনশনটা যদি কথা বলি, ব্যাক সাসপেনশনটা একটু স্কিপ বেশি ফ্রন্ট সাসপেনশনের থেকে, একটু হার্ড বেশি। ঝাটকাটা তোমার যদি একটু বড় হয়, সাপোজ আমি 40 স্পিডে ছিলাম, 40 স্পিডে কিন্তু আমার অতটা কিছুই লাগলো না, প্রপার ম্যানেজেবল দুটো সাসপেনশন। আমি যদি 40 স্পিডে ওভার থাকি, 50 স্পিডে ধরো কাছাকাছি থাকি, রানিং স্পিডে আমি একটা গাড্ডায় পড়লাম বা বাম্পারে এসে পড়লাম, তাহলে কিন্তু একটু ঝাটকা জোরে আসবে।
জোরে ঝাটকাটা ফিল হবে তোমার এই হাই লেগের কাছে, কোমরের কাছে যেটা ফিল হয় ওখানে ফিল হবে। গাড়িতে কিন্তু একটু চার্ক করে ওঠে। কেমন বলছি, এই যে প্যানেলগুলো দেখছো তো ফ্রন্টের, এইসব প্যানেল যখনই বাম্পারে পড়ছে না, এটাও কেঁপে উঠছে, নড়ে উঠছে, মনে হচ্ছে খুলে চলে আসবে। এই যে ডিসপ্লে এই পোর্শনগুলো পুরো কিন্তু ঝাটকা লাগে। আমি বলবো ওভারঅল হিসাবে ঠিক আছে, অতটাও খারাপ নয়। হ্যাঁ, পেছনের সাসপেনশনটা আরেকটু সফট হলে ভালো হতো। পিলিয়ন কমফর্ট একটু কম্প্রোমাইজ হবে এক্ষেত্রে, যেহেতু তোমার মানে একটু হার্ড সাসপেনশন পেছনে। পেছনে যদি তুমি কাউকে নিয়ে তুমি রাইড করো তাহলে পেছনের লোকের কিন্তু ঝাটকাটা বেশি লাগে। কনজিউমার থাকে এইসব বাইকের, কমিউটার বাইকের, তো এইরকমই তোমাদের সিচুয়েশান আসবে যে তুমি সিটিতে বা এরকম তোমার এরিয়ায় তুমি চালাচ্ছ, গাড্ডা গুড্ডা রাস্তা, ট্রাফিক, তার মধ্যে দিয়ে ম্যানুভার করে তুমি বেরোচ্ছ। তো সেই হিসাবেই গাড়ির আমি রিভিউ করছি, যাতে সব রকম সিচুয়েশান তুমি দেখতে পারো, আসতে পারো। ব্রেক করলাম আর ঝপাঝপ মানে এক ক্লাচে আমি গিয়ারটাকে চেঞ্জ করলাম। সেটা কিন্তু খুব একটা আমার আটকালো না এখন গিয়ারে। আগে কিন্তু এটা করতে গেলে আমার আটকে যেত, ঠিক আছে। আগে আমি এক ক্লাচ ধরে আমি পরপর গিয়ার দিলাম, তখন কিন্তু আমার অনেক সময় আছে গিয়ার আমার আটকে যেত আগে, ফার্স্ট সার্ভিসিংয়ের আগে। ফার্স্ট সার্ভিসিংয়ের পরে কিন্তু এই প্রবলেমটা অনেকটাই আমার কম লেগেছে। এখনই তোমাদের সামনে আমি করলাম যে ব্রেক করার পর গিয়ার চেঞ্জ করলাম, স্লো করার পর, সেখানে কিন্তু আমার গিয়ার একটু আটকালো না। ফোর্থ গিয়ারে রয়েছি, ফোর্থ গিয়ারে আমি স্লো করলাম 28, 25, 25-এর নিচে আসলাম, আমি ব্রিজে উঠছি। ফোর্থ গিয়ার থেকে আমি থ্রটল নিলাম, গাড়ি পিক আপ করে নিলাম। এমন ল্যাগ হওয়া, গাড়ি লো গিয়ারে চলছে বলে, হাই গিয়ার লো স্পিডে বলে যে ঝাঁকা ঝাঁকা করে উঠবে, সে কোনো ব্যাপার কিন্তু নেই, কোনো কিছুই আমার লাগলো না। এর মধ্যে ইঞ্জিন আর থ্রটল রেসপন্সকে 10/10 দেওয়া যায়, 10/10। মানে এর চেয়ে ভালো কী আর হবে আমি জানি না। এখনও অবধি তো আমি বলতে পারি এত মানে ইঞ্জিন নিয়ে তোমার কোনো ডাউট থাকতেই হবে না। SC125 নিয়ে ইঞ্জিন পারফরমেন্স, থ্রটল রেসপন্স নিয়ে কোনো ডাউট রেখো না, এক নাম্বার উঠে গেছি এখন যশোর রোডে। যশোর রোডে দেখো আমাদের জ্যাম হয়, ফাঁকা জায়গা থাকে, সব রকম টেস্ট আমি করে নিতে পারবো যে সিটি ড্রাইভ হিসাবে তোমার এই বাইকটা কেমন, পারচেস করা কতটা ভালো হবে, কতটা বেনিফিট তুমি পাচ্ছ। তো যে আমি করছি ডে টু ডে লাইফে তুমি যে ব্রেকটা ইউজ করবে, যে জায়গায় সিগন্যাল রয়েছে, জ্যাম রয়েছে, যে জায়গায় তুমি ব্রেক ইউজ করবে, এই যে ধরো বাস দাঁড়িয়ে পড়েছে, আমি ব্রেক করলাম, এইগুলো কেমন ব্রেকিং আছে, কেমন তুমি পারফরমেন্সের সাথে ব্রেকিং পাচ্ছ। পারফরমেন্স এত আমি প্রশংসা করছি, পারফরমেন্সের সাথে ব্রেক কিন্তু খুবই বেশি দেখো ইম্পর্টেন্ট। কারণ তুমি থ্রটেল নেমে জোরে ব্রেক হতে হলে তোমার তাড়াতাড়ি দরকার। তো আমি দেখতে চাই যে এই বাইকের পারফরমেন্সের সাথে ব্রেকিংটা কত ভালো। এর সাথে সাথে আমি টেস্ট হয়ে যাবে যে গাড়ির হ্যান্ডেলিং কেমন, সিটি ম্যানুভার করতে কেমন হ্যান্ডেলিং গাড়ি প্রোভাইড করছে, সব কিছু একবারে টেস্ট হয়ে যাবে। দেখো যে এসব ছোটোখাটো জায়গা থেকে গাড়ি বের করতে কেমন তোমার, কতটা আমার প্রবলেম হচ্ছে বা কতটা ইজি লাগছে আমার। আমি চালিয়ে নিয়ে আগে তারপরে তোমাদের আমি বলছি যে কেমন কী লাগছে। দেখো ব্রেক তো বেশ এখনও অবধি তুমি যদি ডিস্টেন্সে ব্রেক মারো তাহলে ঠিক আছে, ব্রেকের না মানে পাঞ্চ আছে, কিন্তু স্টপিং পাওয়ারটা কম লাগছে আমার এখনও অবধি, তো আমার তাই লাগছে। এই যে আমি যে ব্রেকটা করলাম কম্বাইন করে তোমার রিয়ার ব্রেক আর ফ্রন্ট ব্রেক একসাথে, ব্রেকে তুমি মানে ব্রেকটা চিপলে তোমার ব্রেকে বাইট আছে, মানে তুমি যখন ব্রেকটা করছো সাসপেনশনের সাথে ব্রেকটা যে লাগছে ফ্রন্ট ব্রেকটা দারুণভাবে ফিল হচ্ছে, কিন্তু স্টপিং পাওয়ার সেই আন্দাজে কিন্তু কম আছে।
স্টপিং পাওয়ারটা আমার কম লাগছে। আমার মনে হচ্ছে কী বলতো, আমি যে পজিশনে ব্রেক করবো, সামনে গিয়ে যে দাঁড়িয়ে যাবে গাড়ি, সেটা আমাকে দূর থেকে করতে হবে। কাছ থেকে যদি আমি সার্টেন ব্রেক নিই না, গাড়ি দাঁড়াবে না, আমার এমন ফিল হচ্ছে। আর আমি এতদিন চালিয়েছি, 1000 কিলোমিটার উপরে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, সেটাতে আমি যথেষ্ট, আমি এর আগেও ভিডিওতে বলেছি যে ব্রেক একটু গাড়িতে উইক পয়েন্ট আছে। ব্রেকে দেখো, এক তো এবিএস নেই, এবিএস থাকলে হয়তো আর একটু বেটার লাগতো। টর্টাল রেসপন্স একেবারে দারুণ, কিন্তু উইন্ডগ্লাস খুব বেশি পড়ছে গাড়িতে। আর আমি বললাম আগে যে উইন্ডগ্লাস চললে গাড়ি হালকা কাঁপবে, আর এইরকম হালকা আমি যখন দেখছি তখন হালকা আমার কনফিডেন্স বুক হবে। যখন তুমি 70-এর উপরে উঠবে, তুমি একভাবে স্টেবল চালাচ্ছ একরকম, যখন সিটিতে এদিক ওদিক করবে আর 70 উপরে থাকবে, 60, 65, 70 কাছাকাছি থাকবে, তখন তোমার হাওয়ার প্রেশারে গাড়িটা হালকা হালকা কাঁপবে। এটা কিন্তু তোমার লাগবে, সেটাকে তোমার বুঝতে হবে গাড়িটার যে কীরকম মানে সিচুয়েশানে কীরকম কন্ট্রোল তোমাকে করতে হবে, এটা তুমি চালাতে চালাতে বুঝে যাবে। আশা করি তোমরা আমার কথাও বুঝতে পারছো যে আমি কী বলার চেষ্টা করছি। ট্রাফিকে ক্লাচের কথা বলে দিই, তো ক্লাচ একদম পারফেক্ট, ক্লাচে কিন্তু অত প্রবলেম নেই। আমার এখনও অবধি ক্লাচে কোনো ইস্যু লাগেনি। ক্লাচ তো হার্ডও না, ক্লাচ বেশি সফটও না। ট্রাফিকের মধ্যে এই যে আমি শুধু এপাশ থেকে ওপাশ যাচ্ছি, গাড়ির লাইট ওয়েটটা কিন্তু তোমার এখানেই বেনিফিট লাগবে, যে খুব ভালোভাবে আমি মানে হ্যান্ডেল করতে পারছি গাড়িটাকে, স্মুথ লাগছে, বেশি আমাকে বডিতে কষ্ট হচ্ছে না। সিটি ড্রাইভ হিসেবে যারা তুমি নিচ্ছ গাড়িটা, দেখো এই 125 গাড়ি বেশিরভাগ সিটি কমিউটার হিসাবেই তুমি নেবে, সেই হিসাবে কিন্তু যথেষ্ট ভালো তোমার হ্যান্ডেলিং লাগবে। ফার্স্ট থেকে ফার্স্ট যে কনফিডেন্স থাকবে, এমন না যে কনফিডেন্স তুমি লুজ করে ফেলবে, যথেষ্ট ভালো কনফিডেন্স। আর গাড়ির থ্রটল রেসপন্সের তো আমি বারবার প্রশংসা করছি, এত সুন্দর থ্রটল রেসপন্স। ব্রেকটা হালকা বেটার হওয়া উচিত ছিল আমার যতটা মনে হচ্ছে, ব্রেকটা একটু বেটার হলে আমার একটু কনফিডেন্স আসতো, এই হচ্ছে ব্যাপার। ব্রেকে না রাইটিং পয়েন্টটা রয়েছে, কিন্তু স্টপিং পাওয়ারটা কম। তো তোমাকে এইটুকুনি মাথায় রাখতে হবে যে গাড়ির সামনে যেটা আছে, এই যে ডিস্টেন্সে একটু ব্রেক করতে হবে আগের থেকে। ও ব্রেকের কথা হয়ে গেছে, এবার যদি আমি গিয়ারিংয়ের কথা বলি, গিয়ারিংয়ের কথা আমি একটু বলেছি এর আগে, আর একটু বলে দিচ্ছি গিয়ারিংয়ের কথা। তুমি আমার যখন ফার্স্ট রিভিউ ভিডিওটা দেখবে, সেখানে আমি বলেছিলাম গিয়ারিংয়ে একটু ইস্যু আছে। গিয়ারিংয়ে হ্যাঁ ইস্যু আছে, হালকা ফুলকা। কীরকম ইস্যু আছে আমি বলেছি, আমি যা ফেস করেছি। আমি ধরো গাড়িটা চলছে, ফার্স্ট সার্ভিসিংয়ে আগে আমি ইস্যু ছিল যে আমি গাড়িটা চালাচ্ছি, গাড়িটাকে আমি মানে ধরো এরকম গিয়ে আমি কেউ নেই, আমি একটু দাঁড়িয়ে পড়লাম, ঠিক আছে, চটচট করে আমি স্লো করে দিলাম, গিয়ারটাকে আমি পরে দাঁড়ানোর পর কমালাম। তো এই দেখো এখন যেরকম স্মুথ আসলো, ফোর্থ থেকে থার্ড, থার্ড থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে ফার্স্ট এসে গেল, তখন কিন্তু আমার এটা ইস্যু হতো। তখন ইস্যু হতো কীরকম, তখন আমি যখনই দাঁড়িয়ে আমি গিয়ার চেঞ্জ করতাম স্লো স্পিডের পর, গিয়ার আটকে যেত, পরিষ্কার কথা। আমি বলেছিলাম ও রিভিউ ভিডিওতে, তুমি দেখতে পাবে যে গিয়ারে একটু ইস্যু আছে, গিয়ার আটকে যাবে। এখন কিন্তু ফার্স্ট সার্ভিসিংয়ের পর এমন কোনো ইস্যু আমি পাইনি, এখন পুরোপুরি স্মুথ গিয়ার চলছে। সেকেন্ড আরেকটা ইস্যু ছিল গিয়ারে, সেটা হচ্ছে গাড়ি নিউট্রাল করে ধরো আমি দাঁড়িয়ে আছি, ধরো পার্কিংয়ে গাড়িটা আমি দাঁড় করে দিয়েছি, পার্কিং থেকে গাড়িটাকে বার করলাম আমি ঠেলে, আমি কারণ ওখানে বসে আমি বের করতে পারছি না, ঠেলে গাড়িটাকে বার করলাম, আর নিউট্রাল থেকে ফার্স্ট গিয়ারে যেতে চায়, নিউট্রাল থেকে সেই গাড়ির চাপ বা গাড়ি একটু আগে পরে করে তারপরে গিয়ারে যায়। এই ইস্যুটা আমার হতো, এই ইস্যুটা এখনও হয়, একবার আমার লেগেছে ফার্স্ট সার্ভিসিংয়ের পর, একবার হয়েছে আমার সাথে, বাট আগের তুলনায় গিয়ারে কিন্তু অনেক স্মুথ হয়ে গেছে, ইস্যু কমে গেছে। তো এখন আর ইস্যুস মধ্যে সেটা বলা যায় না, গাড়ি তুমি ইউজ টু হয়ে গেলে আরও যথেষ্ট তোমার মানে হেল্পফুল হয়ে যায়, যে গাড়ি কীরকম নেচারে। যে প্রবলেমটা আমার লেগেছিলো, আমি সার্ভিস সেন্টারও যারা দিয়েছিলাম ফার্স্ট সার্ভিস, ওদের জানিয়েছিলাম যে গাড়িতে আমার গিয়ারে একটু ইস্যু হচ্ছে, গিয়ার আটকাচ্ছে। এখন কিন্তু সেরকম কোনো ইস্যু আমি পাচ্ছি, তো পরিষ্কার কথা গিয়ারও কিন্তু ভালো। হ্যাঁ এইটুকুনি বলতে পারি যে এটা অতটাও মানে রিলায়েবল গিয়ার নয় যে তুমি একদম ফাস্ট, এই যে যখন আমি পিক আপ নিচ্ছি ছাট করে যে ছাড়ছি, থার্ড গিয়ার গেলাম, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার গেলাম, স্মুথ হতে হতে মাঝে মাঝে হবে না, এরকম ব্যাপার। বেশিরভাগ টাইমে আমি বললো যে ভালোই গিয়ার ভালোই চলছে এখন,
বাট হ্যাঁ, কতটা ফাস্ট তুমি যদি আপ ডাউন করো তাহলে হতে পারে তোমার একটু কোনো সময় ইস্যু আসে, সব টাইমে আসবে না, কোনো কোনো সময় আসতে পারে। তো গিয়ার ক্লিয়ার, সাসপেনশন ক্লিয়ার, ব্রেকেরও কথা বলেছি, শর্ট হ্যান্ড রেসপন্সেরও কথা বলেছি, সিটু ম্যানুয়ালের জন্য এই যে আমি যে চলছি হ্যান্ডেলিংয়ের যদি আমি কথা বলি, হ্যান্ডেলিংও বলেছি, আমি আরেকবার বলেছি গাড়ির যে লাইট ওয়েটটা না তোমার এখানে ফিল হবে, পরিষ্কার করা গাড়িতে ব্যাপক লাইট ওয়েট ফিল হবে। মাইলেজ যদি কথা বলি তাহলে এখন আমি 15.6 কিলোমিটার আমি গাড়ি চলেছি। আমি এটা মাইলেজ টেস্ট তো নয়, বাট গাড়ি মানে আমাকে যা শো করছে আমি সেটাই দেখাচ্ছি। এখনও আমার 15.7 কিলোমিটার, 0.2 লিটার অ্যাভারেজ তোমার তেল খেয়েছে। 0.2 লিটার মানে 200 ml বলছে আমার তেল খেয়ে নিয়েছে। দেখো আমি মাইলেজ ওরিয়েন্টেডভাবে তো একদমই বাইকটা চালাইনি, আমি লো গিয়ারে হাই গিয়ারে পিক করেছি, লো স্পিডে শর্টে নিয়েছি জোরে। যেভাবে ধরে নাও ডে টু ডে লাইফে আমার মতো একটা ইয়াং ছেলে বা যারা একটু পারফরমেন্স পছন্দ করে যেরকম চালাবে সেই হিসাবে বলছি। তো এখন অবধি 15 কিলোমিটার আসতে আমার মানে 200 ml মতন তেল খেয়ে নিয়েছে। এবার যদি মাইলেজের কথা বলি তাহলে এখানে দেখাচ্ছে দেখো 77.2 মাইলেজ দেখাচ্ছে। বাট আমি জানি যে এই গাড়িতে আমি বলে দিচ্ছি যে এক্সপিরিয়েন্স হিসাবে না শুধু এই গাড়ি থেকে 60 থেকে 62 মাইলেজই পাবে। আমি তাই পেয়েছি সিটি রাইডে। এখানে দেখো 77-76 এই যে মাইলেজটা দেখাচ্ছে না, এটা হচ্ছে তোমার রিয়েল মাইলেজ। মানে এখানে আমি এখন যে স্পিডে চলছি এই হিসাবে যদি আমি চালাতে থাকি তাহলে যে মাইলেজটা আসবে সেরকম ব্যাপার আছে। কিন্তু এই হিসাবে তো আমি চলবো না, পুরোপুরি আমি রাস্তায় সিচুয়েশান আলাদা হবে, কোনো জায়গায় ব্রেক করবো, কোনো জায়গায় দাঁড়িয়ে পড়বো, কোনো জায়গায় থ্রটল নেবো। এই হিসাবে চলতে থাকলে তুমি অ্যাভারেজে ধরুন 60 থেকে 62-র মধ্যেই তুমি মাইলেজ এক্সপেক্ট করো চলো। এবার হতে পারে তোমার রাইডিং স্টাইলের উপর কিছুটা ডাউন কিছুটা আপ হয়ে গেল। আমার হাতে যা চালিয়েছি আমি সেই হিসাবে বলছি এখনও অবধি আমি মাইলেজ পেয়েছি 60 থেকে 62 অ্যাভারেজ করে রাখবো। পরে মাইলেজ টেস্টের ভিডিও করব, তখন আমি তোমাদের বলে দেবো যে অ্যাকচুয়াল মাইলেজ কত করছে, ম্যাক্সিমাম আর মিনিমাম 25 তুমি কতটা মাইলেজ পাবে। আশা করি তোমরা আমার এই রিভিউ দেখে তোমাদের ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে কিন্তু একটা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগে লাইক করে দিও। আর যদি কোনো কোয়ারি থাকে এই SP125 সম্বন্ধে তোমার কিছু জানার আছে বা আমার কিছু ভুল হয়েছে বা কিছু হয়েছে নির্দ্বিধায় কমেন্ট বক্সে তুমি জানাও। আর SP125 তোমার কেমন বাইকটা লাগে অ্যাকচুয়ালি, যারা তুমি পারচেস করেছো, কোনো ইস্যু থাকলে বা সার্ভিস নিয়ে তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমাকে শেয়ার করো, আমি তোমাদের কথা এই ভিডিও চ্যানেলে বলবো। এর আগেও আমি ভিডিওতে দেখেছি যে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যেখানে তাদের ইস্যু লেগেছে, প্রবলেম হয়েছে কেনার সময়, সার্ভিসের সময় তাদের কাছ থেকে আলাদা আলাদা টাকা নিয়ে নিয়েছে চেন লুপের নাম করে বা চেন লুপের নাম করে বা এ করে, মানে গাড়িতে ফার্স্ট সার্ভিসিং দিয়ে যেগুলো প্রয়োজন সেগুলোও তারা করিয়ে নিয়েছে। তো এরকম অনেক ইস্যু তাদের এসছে। যা ইস্যু হয়েছে আমাকে বলো, আমি ডেডিকেটেড আলাদা শর্ট ভিডিও করে আমি তোমাদের ছেড়ে দেবো যে এরকম প্রবলেম আসছে, এগুলো কিন্তু স্ক্যাম হওয়া থেকে বাঁচবে। আর তাছাড়া আমার সাথে যেগুলো হয়েছে প্রবলেম সেগুলো আমি আমাদের ফার্স্ট সার্ভিসিং যে ভিডিও রয়েছে SP125 সেখানে আমি শেয়ার করছি যে ফার্স্ট সার্ভিসিং করতে গিয়ে আমার কী কী জিনিস মনে হয়েছে যেগুলো তোমাদের বোঝা উচিত, যে এইগুলো যেন ফার্স্ট সার্ভিসিংয়ে গিয়ে তোমাদের ইস্যু না হয়। তাহলে ওই ভিডিওটা একটু প্লিজ দেখে নিও, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর ফার্স্ট সার্ভিসিংয়ের কস্ট কত পড়েছে সেটা ওখানে বলে দেওয়া আছে। এবং ফার্স্ট সার্ভিসিংয়ের পর কিন্তু বাইক সত্যি ইমপ্রুভ হয়েছে, আমার তো আরও ভালো লেগেছে। হ্যাঁ, একটা জিনিস আমার ইস্যু লেগেছে যেটা আমার বাইকে হচ্ছে, তোমরাও বলো তোমাদের হচ্ছে কিনা। আমি যখন বাইকটাকে স্টার্ট দিচ্ছি না, ধরে নাও আমি বাইকটাকে দাঁড়িয়ে আছে, আমি সেলফ নিলাম, সেলফটা হচ্ছে হয়ে সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে যাচ্ছে, সেলফ নিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এক দুবার হচ্ছে, তারপরে হালকা একটু থ্রটল ঘুরিয়ে দিলে ব্যাস আর হচ্ছে না, ধরে থাকছে। মাঝে মাঝে ঘুরছে, কয়েকটা টাইম আমার এক দুবার এই জিনিসটা ইস্যু এসছে। তোমাদের কাউর এসছে কিনা একটু বলছি। আমার এই ইস্যুটা হচ্ছে আমি যখন সেকেন্ড সার্ভিসে যাবো, সেকেন্ড সার্ভিসেরও আমার অলরেডি টাইম এসে গেছে। সেকেন্ড সার্ভিসে আমি যখন যাব তখন আমি তোমাদের বলে দেবো, মানে ওটা আমি সার্ভিস সেন্টারে যাবো, গিয়ে ওদের ইস্যুটাকে বলবো সলভ হয়েছে কিনা, আমি সেটাও তোমাদের জানিয়ে দেবো। দেখো সিটি রাইড হিসাবে আমি এবার কনক্লুশনে আসছি, যারা SP125-এ নিতে চাও নো ডাউট নিয়ে ফেলো। তোমার যদি SP125 পছন্দ হয়ে থাকে তুমি একটা টেস্ট রাইড নিয়ে নাও সার্ভিস সেন্টারে গিয়ে, সার্ভিস সেন্টার বলছি শোরুমে গিয়ে। আমি সবসময় বলি যে কোনো গাড়ি কেনার আগে শুধুমাত্র মুখের কথায় না, একবার নিজে গাড়িতে বসে দেখো, একবার নিজে থ্রটেলটা দিয়ে গিয়ারটা লাগিয়ে দেখো, আলাদা এক্সপিরিয়েন্স হবে তোমার, আলাদাই তুমি বুঝতে পারবে। অ্যাকচুয়াল আমি যতটা পাচ্ছি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তুমি আরও বেটার বুঝতে পারবে যখন তুমি নিজে গাড়িটাকে বসে একবার চালাবে।
তো শোরুমে যাও, একবার টেস্ট রাইড নিয়ে নিও। তো আমি যদি আমার কথা বলি, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি যে এই 1000 কিলোমিটার পার হয়ে গেছে, এখন আমার 1375 কিলোমিটার চলছে। তো এই গাড়িটা আমার চালিয়ে কোনো ইস্যু এখনও অবধি মেজার লাগেনি যেখানে আমি বলবো যে এই গাড়িটা ভালো না, এমন তো কিছুই লাগেনি। পরিষ্কার যারা এই SP125 নেওয়ার প্ল্যান করছো, যে SP125 দেখেছো, পছন্দ হয়েছে, নো ডাউট নিয়ে ফেলো, চোখ বন্ধ করে আমি বলবো নিয়ে ফেলো। তুমি ঘুরতে যাও, তুমি একটা মানে সিটি রাইড করো, তোমার এলাকায় চালাও, তুমি যদি গাড়িতে কোনো কিছু পারপাসের জন্য নেওয়ার চেষ্টা করো, যে কোনো পারপাসে তুমি নিয়ে যেতে পারো। 125 সিসির মধ্যে তুমি যদি একটা বাইক কিনতে চাও SP125, হাইলি রিকমেন্ডেড আমি করে দিচ্ছি। আমার চালিয়ে আমি নিজের এক্সপিরিয়েন্সে বলছি, এটা কোনো মানে আমাকে কোম্পানি টাকা দিয়ে দেয়নি, আমি নিজে গাড়িটা কিনেছি পছন্দ করে, সেই হিসাবে আমি বলছি নো ডাউট চোখ বন্ধ করে নিয়ে পারি। একদম 1 নাম্বার ইঞ্জিনে, 1 নাম্বার থ্রটেলের সব। ব্রেকিং হালকা তোমার ইস্যু হবে, বাট তুমি সেটা গাড়ি চালাতে চালাতে বুঝতে পেরে যাবে কোন জায়গাটা আমার ব্রেকিং মাস্ট প্রয়োজন। বাকি সাসপেনশন, হেডলাইট, মানে হেডলাইটের যে সেট আপ আছে যেখানে তোমার রাত্রিবেলা ইউজ করবে তুমি, পারফেক্ট। আমি অক্সিজেন লাইট লাগিয়েছি, এটা আমি ডেডিকেটেড ভিডিও চ্যানেলে আমি দিয়ে দেবো, হয়তো চলে আসবে এই ভিডিও আপলোড করতে করতে। তো সব কিছু নিয়ে কিন্তু ওভারঅল প্যাকেজটা দারুণ প্যাকেজ, দারুণ প্যাকেজ। তুমি সিটি রাইড করো, তুমি ট্যুর করো, আমি যখন ট্যুরও করবো, সিটি রাইডও করবো। আমার বাবা 50 বছরের ওপর, তুমি যদি এমন পার্সন হও যে একটু সিনিয়র পার্সন, তুমি ভাবছো যে আমি এই গাড়ি চালাতে পারবো কিনা, কোনো অসুবিধা নেই স্যার। আপনি যদি 60 বছরও বয়স হয়, 70 বছরও বয়স হয়, আপনি যদি বাইক চালাতে পারেন, একটা বাইক নিতে চান, নো ডাউট SP125 নিতে পারেন। যে ওয়েটের সাথে আসে, যে কার ওয়েট যেটা রয়েছে গাড়িতে, টোটাল কার ওয়েটের সাথে মানে পেট্রোল ধরে আপনি টেকার লাগিয়ে যা ওয়েট থাকবে, পারফেক্ট ম্যানুভার করার জন্য সিটি রাইড, হাইওয়ে সব কিছুতে ম্যানুভার হয়ে যাবে, আপনার কোনো ইস্যু আসবে না। লংজিভিটির যদি কথা বলে দেখো, হন্ডার ইঞ্জিন লংজিভিটির জন্য জানা যায়। আমি এর আগে হন্ডা স্কুটি ইউজ করছি, অ্যাক্টিভা আমার কাছে ছিল, তোমরা জানো। সেই হিসাবে আমি বলছি হন্ডাতে ইঞ্জিনের ইস্যু অত আসেই না, ইঞ্জিনে সেরকম কোনো প্রবলেম থাকেই না। আমার গাড়িতেও এখনও অবধি আমি 12 বছর চালিয়েছি অ্যাক্টিভাকে, কোনো ইস্যু আসেনি। হ্যাঁ, E20 পেট্রোল আসার পর ইস্যু স্টার্ট হয়েছে, সেটা আলাদা ব্যাপার। এটা E20 কেপেবল আছে, বাট এখন E85 চলে আসলে আমি জানি না কী হবে। ট্রাস্টেবল ইঞ্জিন, হন্ডা সার্ভিসও এখনও অবধি আমি যা করেছি, আমার যেহেতু অ্যাক্টিভা ছিল, আমি 12 বছর ইউজ করেছি, সেই হিসাবে সার্ভিস, আমি এক্সপিরিয়েন্সের কথা বলছি, ভালো সার্ভিস। আমি মধ্যমগ্রামে থাকি, মধ্যমগ্রামের সার্ভিস সেন্টার তো আমার খুবই ঠিকঠাক লেগেছে, যেখানে ওদের যে যারা ওয়ার্কশপে কাজ করে তারাও খুব ভালো এক্সপিরিয়েন্স, আর যে মানে জব কার্ড বানায় যারা ওইখানে থাকে তারাও বেশ ফ্রেন্ডলি। তোমাকে জিজ্ঞেস করবে যে হন্ডার কী ইস্যু আছে, আপনারা আপনি বলুন, কোনো প্রবলেম হচ্ছে কিনা, ফিডব্যাক তারা নেয়। এইটুকু আমি বলছি, ফিডব্যাক নেয় যে গাড়ি তারা ইমপ্রুভমেন্ট করার জন্য। আর ভালো করেই জানো যে হন্ডা অ্যাক্টিভ আর SP125 নিয়ে কতটা সিরিয়াস, তো এই দুটো বাইকের উপরেই ফোকাস করে খুব ভালো। বাকি এই বাইকটা নিয়ে তোমার যদি যে কোনো কোয়ারি যদি জিজ্ঞেস করা থাকে বা আমি মিস করে গেছি থাকে, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানি। এই গাড়ির মিররের কথা বলি, যে মিররগুলো কোম্পানি ফিটেড আসে, যেরকম মিরর কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি গাড়ি চালাচ্ছ, সাইড থেকে কোন গাড়ি আসছে, তুমি সাইডে যাচ্ছ যখন, তখন তো মিরর দেখে যেতে হবে। মিরর কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে আমার গাড়ির সাইড থেকে একটা গাড়ি আসলো, মিররে দেখেই কিন্তু আমি তাকে সাইডটা দিলাম, যে আমি বাঁ দিক দেখে নিলাম আগে আমার গাড়ি কোনো আছে কিনা, ডান দিকে গাড়ি আসলো সাইডে। তো মিররের যদি কথা বলি, মিরর কিন্তু খুব একটা, আমার দেখো কোম্পানি ফিটের যে মিররটা এসছে, খুব একটা কিন্তু ভালো লাগে। ইস্যু এটাই আছে, ভিজিবিলিটি যথেষ্ট ঠিক আছে, অ্যাভারেজলি মানা যায়, কিন্তু গাড়ি যখন চালাচ্ছি না, মিররগুলো ভাইব্রেট করছে, মিররগুলো শেক হচ্ছে, তার কারণে কী হচ্ছে, ভিজিবিলিটিটা খারাপ হয়ে যাচ্ছে। মিররের ভেতরে যদি শেক হয় তাহলে তুমি মানে কী বলবো, ঝাপসা লাগছে। তো আমি রিকমেন্ড করবো যে, আমারও নিজের ইচ্ছা আছে যে আমি একটা আফটার মার্কেট মিরর নিয়ে নেবো ভালো দেখে, একটু ওয়াইড। দেখো মিররে যথেষ্ট মানে চলার মতন, কিন্তু এই ভাইব্রেশন হলে মিররের উপর আসছে ভাইব্রেশনটা, সেটা কিন্তু একটা ইস্যু, কারণ তুমি চেষ্টা করে দেখতে পাওয়া যায়। তো আমি বলবো হন্ডাকে যে দেখো এইসবের তো আমাকে পয়সা দিতে হচ্ছে, ফ্রিতে তো দিচ্ছে না, সেই হিসাবে কিন্তু মানে মিররটাকে ইমপ্রুভ করা দরকার। আর একটু যদি বেটার কোয়ালিটির মিরর আনা যায়, অনেকে বলবে যে এগুলো ঢিলা আছে তার জন্য হচ্ছে, বা না, একদমই আমি চেক করিয়েছি, ঢিলা ছিল না, একদম টাইটই আমি করে দিয়েছি, সেই হিসাবে কিন্তু একটু ঝাপসা লাগে। তো মিরর কিন্তু একটু কোম্পানি থেকে ইমপ্রুভমেন্ট, ভালো মিরর দেওয়া উচিত আমাদের, তো আমার তো এটা লেগেছে। তো ভিডিওতে আমার মনে হয় আর কিছু বলার নেই, একদম দেখো স্মুথভাবে আমি চলছি, সিঙ্গেল হ্যান্ডে ইজিলিভাবে ম্যানুভার আমি করতে পারছি। তো বলে এই ভিডিও এই অবধি থাকলো, আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে কিন্তু একটা চ্যানেলকে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না, আর কমেন্ট বক্সে জানিয়ে দিও আমার ভিডিও তোমার কেমন লাগে। তো এই ভিডিওতে তাহলে এই অবধি থাকলো, আমি পরের ভিডিও দেখা করছি, টাটা।